আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা ইতিমধ্যেই সংবাদ পেয়ে গেছেন যে আপনাদের প্রাইমারিতে পরীক্ষা অতি অল্প সময়ের ভিতরেই শুরু হবে। তো সেখানে 32,000 প্লাস শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো এই জন্য আপনাদের প্রিপারেশনটা এখন থেকেই ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের সময় হাতে কম। এজন্য আমি আপনাদের বিগত সালের ইংরেজির যেসব ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন গ্রামার থেকে এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি 2019 সালে দ্বিতীয় ধাপে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল এখানকার কয়েকটা ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আপনারা আরও অনেক ইংরেজি প্রশ্ন সলিউশন করতে পারবেন এটা এই ক্লাসের মাধ্যমে। আমাদের প্রশ্ন ছিল, একটা ন্যারেশন দিয়েছিল, হি said that he had done the work. এই প্রশ্নটা দেওয়া ছিল। এখানে এটা আইডেন্টিফাই করা দরকার ছিল যে এটা ইনডাইরেক্ট ন্যারেশন দেওয়া ছিল, এর ডাইরেক্ট ন্যারেশনটা কী হবে। এটা অ্যান্সার সহজে বের করার জন্য আমাদের মনে রাখতে হবে যে এখানে আছে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়? যখন রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে যখন আমরা ইনডাইরেক্ট করি সেক্ষেত্রে সেই টেন্সটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়। এখন আমরা দেখব যে এই ক্ষেত্রে কোন অপশনে পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল। যেন আমাদের যে অপশনটা দেওয়া ছিল, অনেকগুলো অপশন দেওয়া ছিল, অ্যান্সার যেটা হবে হি said he did the work। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি এটা এখন আমরা যদি সহজভাবে বের করার নিয়ম, তারপরও আমি করে দিচ্ছি। এটা said that, থার্ড পারসনের কোনো চেঞ্জ হয় না। এখন আছে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয়। আমরা তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাড, ভার্ব হচ্ছে মূল ভার্ব ডু থেকে ডান দ্য ওয়ার্ক। এ হচ্ছে ন্যারেশন থেকে আপনাদের প্রশ্ন আসবে, এটার উপরে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন। তারপরে আমরা 2 নম্বরে আর একটা প্রশ্ন সলিউশন করব। এখানে ছিল ভয়েস চেঞ্জ, হু ইজ ক্রিটিং দিস মেস। কে এই বিশৃঙ্খলতা সৃষ্টি করেছে। এখন আমাদের এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ আমরা সবাই জানি। ভয়েস চেঞ্জ আপনারা পরীক্ষার হলে অনেকেই কনফিউশন হয়ে যেতে পারেন, আপনারা কিভাবে সলিউশন করবেন। প্রথমে আপনারা খুঁজে নেবেন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমরা নিয়ম অনুযায়ী জানি দিস মেস, এটা হচ্ছে কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম হলো এটার পরে অক্সিলারি ভার্ব আসবে এবং একটা বিং আসবে। বিং মূল ভার্বের 3 নম্বর ফর্ম ক্রিয়েটেড। এবার সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে বাই হোম। আমরা এখন সলিউশন করে ফেলেছি।
কিন্তু এইটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য আমাদের এই ভয়েসটাকে ইন্টারোগেটিভে রূপদান করতে হবে। সেজন্য আমাদের বাই হোমটা প্রথমে লিখতে হবে, বাই হোম। তার ইন্টারোগেটিভ নিয়ম হলো হচ্ছে ভার্বটা, মূল ভার্বটা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে। সেক্ষেত্রে বাই হোম ইজ, এবার লিখব সাবজেক্ট, দিস মেস being created, এই তো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। এবারে আরেকটা প্রশ্ন দেখব 3 নম্বরে, আমি যেটা কালেকশন করে রেখেছি সেখানে একটা সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স বের করতে হবে। কারেক্ট সেন্টেন্স বের করার জন্য এখানে ছিল, আমি একটা অপশন দিই, হি ওয়াজ হাং ফর মার্ডার, বিতে ছিল হি ওয়াজ hanged for murder, সিতে ছিল হি ওয়াজ hang for murder। এখানে একটা ব্যবহার হয়েছে, যে ভার্ব ব্যবহার হয়েছে, হ্যাং, ভার্বের নাম কি হ্যাং ভার্ব। এই হ্যাং ভার্বের দুইটা ব্যবহার আছে। এখন এর ভিতরে সঠিক অ্যান্সারটা কোনটা, এই হ্যাং ভার্ব সম্পর্কে জানলেই আমরা সঠিক অ্যান্সারটা করতে পারবো। একটা ভার্ব আছে হ্যাং এর, হ্যাংড, এটা। আর একটা আছে হ্যাং, হাং। এই তো দুইটা ভার্বের একই সেম, কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মটা ডিফারেন্ট। এখন এখান থেকে আমাদের কোনটা কাজ কি এটা জানলেই আমাদের এই প্রশ্নটা সহজে অ্যান্সার করতে পারবো। যেমন এইটা আছে হ্যাংড, এইটার ক্ষেত্রে এটা হচ্ছে যে ফাঁসিতে ঝোলানো, যদি বোঝায় ফাঁসিতে ঝোলানো, সেক্ষেত্রে এটা ব্যবহার হবে হ্যাংড, ফাঁসিতে ঝোলানো। আমি একটু লিখে দিচ্ছি, ফাঁসিতে ঝোলানো। আর হাং এটা বোঝায় যে আমরা যখন কোনো পিকচার কোনো দেয়ালে টাঙাই, হ্যাঁ, অথবা মশারি টাঙাই, এই জাতীয় কোনো কিছু টাঙানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে আছে মার্ডার, তাহলে মার্ডারের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারি, যেহেতু এটা প্যাসিভ সেন্স, সেহেতু ওয়াজ বসেছে এবং ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তাহলে আমরা এইটা আমাদের সঠিক অ্যান্সার মার্ডারের ক্ষেত্রে। ওকে, এবার আরেকটা প্রশ্ন দেখি, 4 নম্বর আমি লিখে রাখছি। I have a boat made of wood। এখানে অ্যান্সার ছিল যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বিতে ছিল পারফেক্ট পার্টিসিপল,
সিতে অ্যান্সার ছিল প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো সব ফ্রেজ, ফ্রেজ। ডিতে ছিল পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখন আমাদের অ্যান্সার কোনটা এখানে, অ্যাডভার্বিয়াল, পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। এখন এটা পার্টিসিপল থেকে প্রশ্ন এসেছে, তাহলে পার্টিসিপলটা আমাদের ভালোভাবে জানলেই এই প্রশ্নটা সহজে অ্যান্সার করা যায়। সেক্ষেত্রে আমরা কি দেখব, এখানে ছিল মেড, মেড অফ উড, এইটাকে আইডেন্টিফাই করতে হবে। এখন অ্যাডভার্বাল আইডেন্টিফাই করার নিয়ম হচ্ছে সাবজেক্টকে কোথায়, কখন, কীভাবে প্রশ্ন করে যদি কোনো অ্যান্সার আসে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বাল নির্দেশ করবে এবং সেটা অ্যাডভার্বাল ফ্রেজও নির্দেশ করবে। তো এখানে সেই টাইপের প্রশ্ন করে এই অ্যান্সারটা আসে না। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলটার গঠন কি, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখানে হ্যাভিংও নাই, ভার্বের থ্রি আছে, এইটা আছে কিন্তু হ্যাভিং নাই, যার কারণে এটার অ্যান্সারটা হবে না, এটা হবে না, এটা হবে না। তারপরে আমরা দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের গঠন কি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত, ভার্ব প্লাস আইএনজি এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি সেটাও না, তাহলে এটাও আমাদের ক্রস। তাহলে ডি নম্বর অপশনকে পাস্ট পার্টিসিপল। এখানে এই সেন্টেন্সটা মূলত এইভাবে ছিল, আই হ্যাভ এ বোট হুইচ ইজ মেড অফ উড। তো মূলত এইভাবে ছিল এই সেন্টেন্সটাকে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হয়েছে। এই রিলেটিভ প্রোনাউনকে এটাকে বাদ দেওয়া যায়, ঠিক আছে, বাদ দিয়ে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা আমাদের পাচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। এবারে 5 নম্বর একটা প্রশ্ন ছিল, 5 নম্বর ছিল মিস্টার আতিক ড্যাশ রেদার not invest that money in the stock market. এটার অ্যান্সারটা কি হবে? এখানে অপশন ছিল মাস্ট বিতে কুড হ্যাজ টু, তারপরে একটা ছিল ডিতে উড। এই প্রশ্নটা এখানে একটা জিনিস আছে, রেদারের সাথে একটা সংযোগ আছে উড রেডার। হ্যাঁ, এটা থাকলে ভার্বের 1 নম্বর ফর্ম বসে এরপরে। এখানে যদি এই রেদার কথাটা না থাকতো তাহলে মাস্ট, কুড, হ্যাঁ, হ্যাভ টু সেগুলো দ্বারা অর্থ হতো। হ্যাঁ, কিন্তু এখানে রেদার থাকার কারণে উড রেদার এর একটা ফর্ম আছে, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলোর পরে ভার্বের 1 নম্বর ফর্ম আসবে, সেটা হচ্ছে উড রেদার প্লাস ভার্ব 1, যার কারণে এখানে রেদার থাকার কারণে এটা অ্যান্সার হবে। তারপর 6 নম্বর একটা প্রশ্ন ছিল যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এটা
এই প্রশ্নটার অ্যান্সারটা আমরা অনেকেই পড়ে থাকি ট্রান্সলেশনে, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এই প্রশ্নটা এসেছিল। এটার ক্ষেত্রে আমরা বলবো হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তাহলে আমরা এটা মনে রাখবো যে হ্যাভ ইউ এভার বিন টু, এখানে অপশন থাকতে পারে যে হ্যাভ ইউ গান টু, তারপরে থাকতে পারে যে হ্যাভ ইউ এভার গান টু, হ্যাঁ সেগুলো হবে না। হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? আমরা এইটার ক্ষেত্রে এটা ব্যবহার করব। আমাদের আরেকটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে as the sun dash I decided to go to out. এটা আমাদের প্রশ্ন ছিল, অপশন ছিল was shining, বিতে ছিল have শোন, সিতে ছিল শাইন, ডিতে ছিল সায়েন্স। এখন এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? অ্যাজ দি সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। তাহলে এখানে দেখতে হবে যে একটা অংশ আছে, আর একটা অংশ কি আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমাদের একটা সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী আমাদের যদি একটা অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং যে কাজটা অতীতের দুটি কাজের মধ্যে যেটা আগে সংগঠিত হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এটা অবশ্যই এই সাইডে পাস্ট থাকার কারণে অ্যান্সার পাস্ট হবে। এই জন্য আমরা এইটা এবং এই তিনটাই কিন্তু ক্রস দিতে পারে, কেননা এই সাইডে পাস্ট আছে, তারপর আর একটা অংশ পাস্ট হবে। এই তিনটায় কিন্তু কোনো পাস্ট নাই, তো অ্যান্সার বাকি থাকলে হচ্ছে ওয়াজ শাইনিং। এটাই হচ্ছে অ্যান্সার হবে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। যখন সূর্য উদিত হচ্ছিল তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম মূলত। তো তারপরও এখানে আর একটা বিষয় আমি আপনাদের শিখিয়ে দিই। তাহলে অ্যাজ ওয়াজ শাইনিং এটা অ্যান্সার। তো এখান থেকে আরও কীভাবে প্রশ্ন আসতে পারে? অ্যাজ, হোয়েন অবলিক হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা একটা অংশ। পরের অংশটা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এই নিয়মটা আপনারা ফলো করেন। যদি কোনো সেন্টেন্সটা শুরু হয় অ্যাজ অথবা হোয়েন অথবা হোয়াইল দ্বারা শুরু হয়, এবং তাহলে এই অংশটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আরেকটা অংশ দেখতে হবে যে সেখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে কিনা। যদি একটা অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, তার আগের অংশটা যার এইগুলো দ্বারা যুক্ত থাকলে কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই বুঝতে পারছেন। তো এখানে আরেকটা প্যাচ লাগতে পারে হোয়াইলের ক্ষেত্রে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে প্লাস অবজেক্ট, হ্যাঁ, হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে।
যেমন একটা এক্সাম্পল দিই, while walk in the road I saw a dead cow. এখানে কি আছে, while walk in the road I saw a dead cow, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। এটাও তাহলে হচ্ছে এই ক্ষেত্রে অবশ্য while-এর পরে সরাসরি ভার্ব আছে। তাহলে নিয়মটা হচ্ছে while-এর পরে যদি সরাসরি ভার্ব আসে, সরাসরি ভার্ব আসলে তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওয়াকিং ইন দ্য রোড, আমি রোডে হাঁটার সময় আই স এ ডেড কাউ, একটা মরা গরু দেখলাম, এ হচ্ছে অবস্থা। কিন্তু যদি হোয়াইলের পরে এই সেন্টেন্সটাই যদি এইভাবে আসতো, হোয়াইল আই, এইভাবে আসতো, সাবজেক্ট আসলো, তখন সেক্ষেত্রে আমরা লিখলাম হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, তারপর বাকি অংশটা ক্লিয়ার তো। এই হোয়াইল থেকেও কিন্তু প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইংলিশের যে গ্রামার যেভাবে প্রশ্ন আসে এবং এগুলো কীভাবে শ্লেষণ করা যায় সহজভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম এবং নিয়মিতভাবে এগুলো আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। আপনারা এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বেস্ট অফ লাক।